কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। টিকিট বিক্রি করছে জানেন তো? কোনো পক্ষ আবার আক্রমণের বিষয়বস্তু করেছেন অপর পক্ষের পরিবারকে। নির্বাচনী প্রচারে স্বাভাবিকভাবেই ঝড় তুলছেন তারেক রহমান, এটা প্রত্যাশিত। রাজনীতির ঘূর্ণিপাকে তিনিও বনবন করে ঘুরছেন। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হতেই খোলস ছেড়ে বেরোতে দেখা যাচ্ছে মিতব্যয়ী স্বল্পভাষী তারেক রহমান। তারেক রহমানের এই বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার ভয়ঙ্কর মিশেল। আজ আলোচনা করব ভাষা নিয়ে, শব্দ নিয়ে। না, আমি আপনাদের ভাষা কিংবা শব্দ কোনোটাই শেখাবো না। আসলে বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে, শব্দ প্রয়োগ, ভাষার কচকচানি ততই বাড়ছে। মাঝে মাঝে শব্দ প্রয়োগ ছাড়িয়ে যাচ্ছে রাজনীতির শালীনতাকেও। বদলে দিচ্ছে ভোটের ময়দান, হাততালি দিয়ে মজা নিচ্ছে আম জনতা। কেউ বলছেন তাদের প্রোটোকল 3 গুণ করে দিন, আবার কেউ বলছেন কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। আবার কারো মুখে শোনা গেল 2000 টাকা দিয়ে পরিবার বাঁচানো যায় না। কোনো পক্ষ আবার আক্রমণের বিষয়বস্তু করেছেন অপর পক্ষের পরিবারকে। এই রকম চলছে আর কি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। আসুন তো কি বলছে বিশ্লেষণ দেখি। বাংলাদেশের নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে এই মুহূর্তে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর নির্বাচনী প্রচারে স্বাভাবিকভাবেই ঝড় তুলছেন তারেক রহমান, এটা প্রত্যাশিত। দেখুন, তারেক রহমান 17 বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে যেভাবে মেপে মেপে পা ফেলছেন বা নিজেকে পরিচালিত করেছেন, বা এখনো পর্যন্ত যেভাবে নিজেকে চালাচ্ছেন, তাতে করে সত্যি অবাক হয়েছেন অনেকে। দেশে ফিরে পরিমিত শব্দের ব্যবহার, পরিমিত আচরণ, কোথাও কোনো বাড়তি উত্তাপ নেই, কোথাও কোনো অপ্রয়োজনীয় আক্রমণ বা শব্দ প্রয়োগও নেই। বিশেষ করে আওয়ামী লীগ, অর্থাৎ যে আওয়ামী লীগ তারেক রহমানকে বছরের পর বছর ধরে রাজনৈতিক নির্বাসনে ফেলে রেখেছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রকাশ্যে কোনো কটু কথা বলতে শোনা যায়নি তারেক রহমানকে। এমনকি লন্ডনে তারেক রহমান যে জুতো ব্যবহার করতেন, সেটাই ব্যবহার করছেন দেশে ফিরে। কিন্তু কেন দেশে ফিরে লন্ডনের ব্যবহার করা জুতো পরবেন তারেক রহমান, সেটা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর সমাজ মাধ্যমে। এই কথাগুলো আপনাদের সামনে বললাম শুধু একটাই কারণ, আপনাদের বোঝার সুবিধার জন্য। তারেক রহমানের যে সংযত আচরণের কথা আমি বললাম, সেটা তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে করতেন। হ্যাঁ, ঠিক শুনছেন আপনি, আমি খুব সংযতভাবে করতেন শব্দটা ব্যবহার করছি, কারণ তারেক রহমানের সেই সংযম এখন আর বজায় নেই। রাজনীতির ঘূর্ণিপাকে তিনিও বনবন করে ঘুরছেন। দেখুন কিভাবে তাহলে। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হতেই খোলস ছেড়ে বেরোতে দেখা যাচ্ছে মিতব্যয়ী স্বল্পভাষী তারেক রহমান। আস্তে আস্তে খোলস ছাড়ছেন তিনি। নিজের প্রচারের প্রথম দিনে সিলেটের মাটিতে দাঁড়িয়ে এমন একটা বাক্য ছুড়ে দিলেন তারেক রহমান, যা শুধু রাজনৈতিক বক্তব্য না, খাঁটি বাংলায় বলতে গেলে একেবারে সরাসরি মৌচাকে ঢিল ছুড়লেন তিনি বলে বসলেন কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। কিন্তু আপনি কি বুঝতে পারছেন, তারেক রহমানের এই বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার ভয়ঙ্কর মিশেল। কিন্তু কাদের বোঝাতে চাইলেন তারেক রহমান, সেই কথাটা স্পষ্ট করেননি তিনি। তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি, আমরা সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে জানেন তো? হ্যাঁ, তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। তবে তারেকের কথা বুঝতে কারো কোনো অসুবিধা হয়, কিন্তু রাজনীতির না বলা কথাগুলো কি বেশি শক্তিশালী? আপনি কি সহমত আমার সঙ্গে? আর সেই না বলার সুযোগটাই কি পরের কয়েক ঘন্টার পুরো নির্বাচনী মাঠকে আরো উত্তপ্ত করে তুলল?
ফলাফল দেখা যাচ্ছে তারেক রহমানের বক্তব্যের একদিনের মধ্যে ঢাকাতে জামাতের জনসভায়। ঢাকার বুকে দাঁড়িয়ে জামাতের নেতারা একেবারে স্পষ্টভাবে বললেন, আপনি যদি আমাদের দিকে ইঙ্গিত করে থাকেন তাহলে উদাহরণ দিন, প্রমাণ দিয়ে কথা বলুন। শুধু কেউ কেউ বললে তো চলবে না। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন এখানে? বিএনপি অর্থাৎ তারেক রহমান সরাসরি জামাতের নাম উচ্চারণ করেন। জামাতও সরাসরি কিন্তু বিএনপির নাম নেয়নি, কিন্তু দুপক্ষই জানে কার দিকে তীর ছোড়া হয়েছে। এই নীরব ইঙ্গিতে রাজনীতি হচ্ছে সব থেকে বেশি বিপজ্জনক, মনে রাখবেন। কারণ নীরবতা রাজনীতির ক্ষেত্রে উত্তেজনা বাড়ায়। জামাত বিএনপির মধ্যে যখন এই অবস্থা, তখন আরও এক ধাপ এগিয়ে গেল এনসিপি। নাহিদ ইসলাম তো একেবারে নাম ধরে বিএনপির সমালোচনা করলেন, ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুললেন। টাকা আসবে কোথা থেকে, কারা টাকা পাবে, কিভাবে সেই টাকার বন্টন করা হবে। এখানেই থামেননি নাহিদরা, চাঁদাবাজির ইঙ্গিতও এলো নাহিদের কথায়। রাজনীতির মাঠে নয়া খেলোয়াড় বলেই কি নাহিদ ইসলাম একেবারে সরাসরি নাম ধরার সাহসটা দেখালেন? এই প্রশ্নটা তুলছেন অনেকে। ঢাকা থেকে নির্বাচনী সভায় জামাতের আমিরও বললেন, 2000 টাকা দিয়ে তো পরিবার বাঁচানো যায় না। আর সেই টাকার উৎস যদি হয় জনগণের ওপর চাপানো কর, তাহলে সেই টাকাই আবার জনগণের হাতে তুলে দিয়ে কি কৃতিত্ব দেখানো হচ্ছে? বুঝলাম না বাপু। মানুষকে সাহায্য করলেও তো, আরে বস সবই তো ভোটের খেলা, সেটা তো বুঝতে হবে। আর ঠিক তখনই সহনশীল রাজনীতির গল্প একটা নতুন মোড় নেয়। মৌলভীবাজারের সভায় দাঁড়িয়ে তারেক রহমান বললেন, তাদের প্রটোকল 3 গুণ করে দিন। এই মাত্র কিছুদিন আগে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ ঠুকে এসেছিলেন না জামাতেরা? নেতার মুখে এই কথা শুনে উপস্থিত জনতা হাততালি দিল। কিন্তু প্রশ্ন হলো, কাদের কথা বলছেন তারেক রহমান? নাম না করে এমন বক্তব্য দেওয়া কি একজন দায়িত্বশীল রাজনীতিকের পরিচয়, নাকি এটা জনতার ক্ষোভকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়ার কৌশল? একটা কথা মাথায় রাখতে হবে, রাজনীতিতে শব্দ কিন্তু শব্দ নয়। এক একটা শব্দ এক একটা পারমাণবিক বোমার সমতুল্য, বা বলতে পারেন এক একটা শব্দ এক একটা বারুদ, যা ভিড়ের ভিতর ছুড়ে দিলে মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। আবার কোনো শব্দ পারে তপ্ত খরার বুকে এক পশলা বৃষ্টির মতো আগুনে পোড়া মনকে শান্ত করতে। আবার শব্দ পারে যুদ্ধ থামিয়ে দিতে রক্ত ঝরার আগেই। তাহলে তারেক রহমান ঠিক কোনটা করছেন? কথার মাধ্যমে বারুদ নাকি জল ঢালছেন তিনি? জামাতের মঞ্চ থেকে আরও তীব্র ভাষায় আক্রমণ ভেসে এলো। কারণ প্রবাদ আছে না, ইট মারলে পাটকেল খেতে হবে, অর্থাৎ টিট ফর ট্যাট। জান্নাতের টিকিট, ভারতের আশীর্বাদ, সব শব্দ একসঙ্গে ছোড়া হলো জামাতের সভা থেকে। ধর্ম, জাতীয়তাবাদ আর পরাধীন শক্তির বিরোধিতা, সবটা মিলিয়ে একটা শক্ত আবেগী বয়ান দাঁড় করানো হলো জামাতের ওই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে। তবে বয়ানে শুধু বিএনপি বনাম জামাত নয়, তৈরি হচ্ছে একাধিক রাজনৈতিক ফ্রন্ট। সবাই চাইছে নিজেকে নৈতিক উচ্চতায় দাঁড় করাতে, আর অন্যদিকে বা অন্যদেরকে নিচে নামিয়ে দিতে। নির্বাচনী প্রচারের চিত্র যদি আপনি খুব একটা ভালো করে লক্ষ্য করেন, একটা বিষয় স্পষ্ট হয়, এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতির লড়াই নয়, এটা রাজনীতির সহনশীলতারও একটা লড়াই। কে বেশি নৈতিক, কে বেশি ধর্মপ্রাণ, কে বেশি জনগণের প্রতিনিধি, আর কে কম বিদেশি প্রভাবিত, এটাই চলছে বাংলাদেশে। এই লড়াইয়ের ঝুঁকিও রয়েছে, আর সেটা হলো এই উত্তাপ যদি ভোটের মাঠে পৌঁছায়, তাহলে সেটার মাইকে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার বক্তব্যের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। তাই সুশীল সমাজ চাইছে তর্ক হোক, সমালোচনা হোক, কিন্তু হিংসার পরিবেশ যেন বাংলাদেশে আর তৈরি না হয়। নির্বাচন কমিশনও বলছে, ইতিবাচক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। এই সমালোচনাগুলো কি সত্যি ইতিবাচক আপনার মনে হচ্ছে? প্রচারে যদি এমন ভাষা, এমন ইঙ্গিত পাল্টা আক্রমণ শুরু হয়, তাহলে শেষটা কি হবে? এবার এই প্রশ্নটা আপনি করতে পারেন। সংযমী যে ছবি লন্ডন থেকে এসে বাংলাদেশে তৈরি হয়েছিল, অর্থাৎ তারেক রহমান তৈরি করেছিলেন, সেটা কি আস্তে আস্তে খসে পড়ছে, নাকি এটা ছিল শুরু থেকে হিসাব কষা একটা কৌশল, আগে শান্ত পরে আঘাত? আমরা সবাই জানি, নির্বাচন মানে শুধু ব্যালটের লড়াই নয়, নির্বাচন মানে ভাষা, আচরণ আর দায়বদ্ধতা। তাই প্রচারেই যদি রাজনীতির একেবারে একটা উত্তেজনার খোরাক হয়ে ওঠে, তাহলে শেষ মুহূর্তে ক্ষতিটা কার হবে? বিভিন্ন রাজনৈতিক দলের, নাকি বাংলাদেশের, নাকি সেদেশের আম জনতার? কিন্তু প্রচারের ময়দান বলছে, এই নির্বাচন তর্কযুদ্ধ বলে দিচ্ছে, নির্বাচনে বাকযুদ্ধ মোটেও রাজনৈতিক সৌন্দর্যের ধার ধারবে না।
আপনিও কি সেটাই মনে করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন আর নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটাল।